ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে 2017 সালে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 9 নং প্রশ্নে যে কার্যপত্র এসেছে তার সহজ সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা হলো সেই প্রশ্ন। দেখো, প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া আছে, নিচে 4টা সমন্বয় দেওয়া আছে। আর এই যে খ নংয়ে বলেছে উল্লিখিত তথ্যের ভিত্তিতে একটি কার্যপত্র প্রস্তুত করো। দেখো, কয় গড়া না বলে ব্র্যাকেটে বলেছে সমন্বিত রেওয়ামিল পর্যন্ত। এই যে এটা হলো এই প্রশ্নের আলোকে সমাধান। তো দেখো, প্রশ্নে বলেছে সমন্বিত রেওয়ামিল পর্যন্ত, তাহলে এই যে অসমন্বিত রেওয়ামিল, সমন্বয় আর সমন্বিত রেওয়ামিল, তার মানে প্রশ্নে 3টা ধাপ করতে বলেছে, এই 2টা বলে নাই, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই 2টাও করেছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে যদি এরকম আসে তাহলে এই পর্যন্ত দিবে, এই 2টো গড় করার প্রয়োজন নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলেছে সমন্বিত রেওয়ামিল পর্যন্ত, তার মানে 3টা ধাপ, আর 3টা ধাপে 6টা গড়। তাহলে বলা যায় যে প্রশ্নে একটি 6 গড়া কার্যপত্র প্রস্তুত করার জন্য বলা হয়েছে। তো তাহলে চলো আমরা প্রস্তুত করি। আর শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে অতি সহজে কার্যপত্র করা যায় এরকম একটি ক্লাস আমার চ্যানেলে আছে, তোমরা ক্লাসটা দেখো, তাহলে সহজেই তোমরা কার্যপত্র প্রস্তুত করতে পারবে এবং এই কার্যপত্রটা তোমাদের বুঝতে সহজ হবে। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো কার্যপত্রের ব্ল্যাঙ্ক ছক। আমাদের প্রশ্নে বলেছে সমন্বিত রেওয়ামিল পর্যন্ত, কিন্তু আমরা এই 2টাও করব তোমাদের বোঝার সুবিধার্থে। তো প্রথম হলো অসমন্বিত রেওয়ামিল। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো প্রশ্নে হুবহু যে রেওয়ামিলটা আছে তোমরা তুলে দিবে, অন্য কোনো কাজ নাই, মাথা খাটানোর কোনো বিষয় নাই। এটা হলো একটা কপি পেস্ট, তাহলেই অসমন্বিত রেওয়ামিলের কাজটা হয়ে যায়। এরপর সমন্বয়। এই সমন্বয় হলো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নে যে এই রেওয়ামিলের নিচে, এই রেওয়ামিলের নিচে যে 4টা সমন্বয় দেওয়া আছে সেগুলো তোমরা রাফে জাবেদা করবে। এই যে এটা হলো সেই জাবেদা। জাবেদা করে যেই হিসাব খাতগুলো পাবে, এই হিসাব খাতগুলো যদি আগেই লেখা থাকে, এই 13টার মধ্যে থাকে, তাহলে টাকাগুলো তাদের সামনে লিখবে। আর যদি কোনো হিসাব খাত এখানে না থাকে তাহলে নিচে 14, 15, 16 ক্রমিক নম্বর দিয়ে আমরা লিখব। তো দেখো, প্রথমেই হলো বিমা খরচ, প্রথম সমন্বয় জাবেদায়। হ্যাঁ, তো বিমা খরচ কি এই 13টার মধ্যে আছে? দেখো, নাই। যেহেতু এই 13টার মধ্যে বিমা খরচ নাই, সেহেতু 14 নম্বর দিয়ে নতুন করে আমরা এই আইটেমটার নাম লিখব বিমা খরচ। জাবেদায় যেহেতু ডেবিট, এর টাকাটা আমরা ডেবিট করেই লিখব। তো যেহেতু বিমা খরচ লিখেছি, এটা কেটে দিলাম। তারপর আছে অগ্রিম বিমা। তো আবার খুঁজো, দেখো অগ্রিম বিমা আছে কিনা। দেখো এই যে শিক্ষার্থী বন্ধুরা, 5 নং অগ্রিম বিমা আছে। যেহেতু অগ্রিম বিমা আছে সেহেতু এর সামনাসামনি ক্রেডিট দিকে আমরা লিখে দিব। এই যে জাবেদায় যেহেতু ক্রেডিট, সেহেতু এর টাকাটা ক্রেডিটে লিখেছি, আর যেটা জাবেদায় ডেবিট হবে তার টাকা আমরা ডেবিট দিকে লিখব। অগ্রিম বিমা লেখা শেষ, এটা কেটে দিলাম। এরপর সাপ্লাইজ খরচ, 2 নম্বর সমন্বয় জাবেদায় প্রথম হিসাব খাত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 নংয়ে সাপ্লাইজ আছে, কিন্তু সাপ্লাইজ খরচ নামে কোনো হিসাব খাত আগে লেখা হয় নাই, তাই 15 নং দিয়ে আমরা সাপ্লাইজ খরচটা লিখব। আর সাপ্লাইজ খরচের টাকা ডেবিটে লিখব, কারণ জাবেদা এটা ডেবিটে আছে। তো সাপ্লাইজ খরচ শেষ। এরপর হলো সাপ্লাইজ। তো এই সাপ্লাইজটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা লেখা আছে 3 নংয়ে, যেহেতু এখানে লেখা আছে সেহেতু হুবহু এর সামনে ক্রেডিট দিকে আমরা লিখে দিব 9000 টাকা, কারণ জাবেদায় ক্রেডিট। সাপ্লাইজ এটা কেটে দিলাম। এরপর হলো 3 নং সমন্বয় জাবেদার প্রথম হিসাব খাত হলো শিক্ষার্থী বন্ধুরা অবচয়। তো দেখো আগে অবচয় লেখা হয়েছে কিনা, কোনো অবচয় লেখা হয় নাই, তাই 16 নং দিয়ে নতুন একটা হিসাব খাত অবচয়। আর অবচয়ের টাকাটা আমরা ডেবিটে লিখব, কারণ দেখো জাবেদা এটা ডেবিটেই আছে, এটা লেখা শেষ। তারপরে হলো অবচয় সঞ্চিতি। তা আবার দেখি অবচয় সঞ্চিতি লেখা আছে কিনা। না, নাই। যেহেতু নাই সেহেতু 17 নং দিয়ে নতুন একটা হিসাব খাত আমরা লিখব শিক্ষার্থী বন্ধুরা, অবচয় সঞ্চিতি আর টাকা ক্রেডিটে লিখব, কারণ এটা জাবেদায় ক্রেডিটে আছে, এটাও লিখে ফেলেছি, লেখা শেষ। অতঃপর শিক্ষার্থী বন্ধুরা 4 নং সমন্বয় জাবেদার প্রথম হিসাব খাত হলো সুদ। তো দেখি আমরা সুদ লিখেছি কিনা। না, এই 17টার মধ্যে কোথাও সুদ লেখা নাই। যেহেতু সুদ লেখা নাই, তাহলে এটা 18 নং দিয়ে নতুন একটা হিসাব খাত হবে, সুদের টাকাটা ডেবিটে হবে, কারণ জাবেদায় ডেবিটে আছে, এটাও লেখা শেষ। এরপরে হলো শিক্ষার্থী বন্ধুরা বকেয়া সুদ। তো বকেয়া সুদ নামে কোনো হিসাব খাত কি আছে? নাই। সেহেতু 19 নং দিয়ে নতুন একটা হিসাব খাত হবে বকেয়া সুদ, আর এর টাকা হবে ক্রেডিটে, কারণ সমন্বয় জাবেদা এটা ক্রেডিটে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে জাবেদা করে সমন্বয়গুলোর যে হিসাব খাতগুলো তোমরা পাবা,
সেই হিসাব খাতগুলো আগে লেখা থাকলে এই যে তার সামনে লিখবা, আর লেখা না থাকলে নতুন ক্রমিক নং দিয়ে হিসাব খাতগুলোকে তোমরা লিখবা। তার মানে তোমাদের সমন্বয় জাবেদা পারতেই হবে। আর কিভাবে অতি সহজে সমন্বয় জাবেদা করা যায় এটা নিয়ে ক্লাস আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নাও, তাহলে তোমরা বেশ উপকৃত হবে। এখন কাজ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই সমন্বয়ের দুই দিক যোগ করা। ক্রেডিট দিকে 18,000, ডেবিটেও 18,000 মিলে গেছে, তার মানে আমাদের সমন্বয় মোটামুটি ঠিক আছে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা করব হলো সমন্বিত রেওয়া মিল। এই সমন্বিত রেওয়া মিলটা কিছুই না, শুধু অসমন্বিত রেওয়া মিল আর সমন্বয়ের যে দফাগুলো আছে যোগ বিয়োগ করা। আর এই যে যোগ বিয়োগের সূত্রটা হলো সমজাতীয় হলে যোগ করব আর বিপরীতধর্মী হলে বিয়োগ করব। কেমন চলো বুঝে নেই। দেখো 1 নং হলো নগদান। তো নগদের টাকা 27,000, এটা অসমন্বিত রেওয়া মিলের ডেবিটে। তো সমন্বয়ে এর সামনে কোনো টাকা বসে নাই, যেহেতু বসে নাই সেহেতু সমন্বিত রেওয়া মিলে রেখে ডেবিটে হুবহু বসাই দিব। প্রাপ্য হিসাব 12,000, সমন্বয়ে কোনো টাকা নাই সেহেতু এটাকে হুবহু বসাই দিব। সাপ্লাইজ ডেবিটে দেখো অসমন্বিত রেওয়া মিলের 14,000, আবার সমন্বয়ের ক্রেডিটে আছে 9,000, তাহলে বিপরীত গড়ে হয়ে গেল। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, বিপরীত গড় হলেই বিয়োগ। তাহলে এইখানে ডেবিটে কিন্তু এইখানে ক্রেডিটে, যেহেতু ক্রেডিটে আমরা বিয়োগ দিই 14 থেকে 9,000 বিয়োগ দিয়ে বাকি 5,000 টাকা আমরা বসালাম। যেহেতু ডেবিট দিকে টাকা বড় সেহেতু ডেবিটের ঘরে বসাইছি। যদি এখানে ক্রেডিট দিকে টাকা বড় হতো তাহলে আমরা ক্রেডিট ঘরে বসাতাম। এরপর বিজ্ঞাপন খরচ 2,000, এর সামনে কোনো সমন্বয়ে টাকা নাই, হুবহু বসাই দিব। অগ্রিম বীমা দেখো 7,000, অসমন্বিত রেওয়া মিলে ডেবিট, কিন্তু সমন্বয়ের ক্রেডিট বিপরীত করে বসে সমন্বয়ে, এই জন্য বিয়োগ করে আমরা 6,000 টাকা বসালাম। যেহেতু ডেবিটেরটা বড় সেহেতু ডেবিটের ঘরেই বসাবো। যন্ত্রপাতি শিক্ষার্থী বন্ধুরা 30,000, এর সামনে সমন্বয়ে কোনো টাকা নাই, হুবহু বসাই দিব। প্রদেয় নোট 2 লাখ, এর সামনে সমন্বয়ে কোনো টাকা নাই, হুবহু বসাই দিব। প্রদেয় হিসাব 12,000, এর সামনেও সমন্বয়ে কোনো টাকা নাই, হুবহু বসাই দিব। মূলধন 1.5 লাখ, এর সামনেও কোনো টাকা নাই, হুবহু বসাই দিব। হুবহু বসানোর সিস্টেমটা হলো শিক্ষার্থী বন্ধুরা, অসমন্বিত রেওয়া মিলে যদি ডেবিটে থাকে সমন্বিত রেওয়া মিলেরও ডেবিটে বসাবো, অসমন্বিত রেওয়া মিলের বা সমন্বয়ের যদি ক্রেডিটে থাকে এখানেও ক্রেডিটে হুবহু বসাই দিব। এরপর শিক্ষার্থী বন্ধুরা উত্তোলন ডেবিটে আছে, হুবহু ডেবিটে বসাই দিব। সেবায় ক্রেডিটে আছে, এখানেও ক্রেডিটে বসাই দিব। বেতন ডেবিটে আছে, অসমন্বিত রেওয়া মিলের ডেবিটে বসাই দিব। উপযোগ খরচ ডেবিটে আছে, এখানেও ডেবিটে বসাই দিব। এরপর দেখো 14 নং হলো বিমা খরচ। দেখো বিমা খরচ বা এই আইটেমগুলোর অসমন্বিত রেওয়া মিলে কিছুই নেই, শুধু এগুলো সমন্বয় থেকে পেয়েছি। তো যা পেয়েছি হুবহু সমন্বিত রেওয়া মিলে বসাই দিব, কারণ এদের সাথে যোগ বিয়োগ করার মতো কিছু নাই। বিমা খরচ ডেবিটে, এখানেও ডেবিটে। সাপ্লাই ডেবিটে, এখানেও ডেবিটে। অপচয় ডেবিটে, এখানেও ডেবিটে। অপচয় সঞ্চিতি ক্রেডিটে, এই যে সমন্বিত রেওয়া মিলের ক্রেডিটে বসাবো। সুদ ডেবিটে, এখানেও ডেবিটে। বকেয়া সুদ ক্রেডিটে, এখানেও ক্রেডিটে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন এটা আমরা যোগ করব। এই এর ক্রেডিটে হলো 3,95,000, ডেবিটেও 3,95,000। শিক্ষার্থী বন্ধুরা দেখো সমন্বিত রেওয়া মিলের কিন্তু দুই দিক মিলতে হবে, যদি না মিলে তাহলে বুঝতে হবে আমাদের কোথাও না কোথাও সমস্যা হয়েছে। যেহেতু এখানে দুই দিক মিলে গেছে তার মানে আমাদেরটা হয়েছে। প্রশ্ন কিন্তু ছিল শিক্ষার্থী বন্ধুরা দেখো খ নঙে সমন্বিত রেওয়া মিল পর্যন্ত করতে, তার মানে আমাদের পরীক্ষায় যে প্রশ্ন এসেছে তার আলোকে কিন্তু আমাদের কাজ শেষ, আর কিছু করার নাই। কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীটাও করে দেখাবো। আর এই আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী হবে সমন্বিত রেওয়া মিলের ফলাফল দিয়ে। এই দুইটা বাদ, কেন বাদ? এই দুইটার যোগ বিয়োগের ফলেই কিন্তু এটা। ফলে সমন্বিত রেওয়া মিল লিখলে এই অসমন্বিত রেওয়া মিল এবং সমন্বয়ের ফলাফল লেখা হয়ে যাবে। তো আয় বিবরণী করার সিস্টেম হলো ডেবিটে ব্যয় বসবে, ক্রেডিটে আয় বসবে। আর আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে সম্পদ বসবে, ক্রেডিটে দায় বসবে। তো প্রথমে দেখো নগদান, নগদান হলো সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে। তারপরে প্রাপ্য হিসাব, এটাও সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে। সাপ্লাইজ শিক্ষার্থী বন্ধুরা সম্পদ, তাই এইখানেও আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে বসবে। বিজ্ঞাপন খরচ ব্যয়, তাই আয় বিবরণীর ডেবিটে বসবে। অগ্রিম বীমা সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে বসবে। আর যন্ত্রপাতিও সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে বসবে। প্রদেয় নোট দায় শিক্ষার্থী বন্ধুরা, তাই এটা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে বসবে। তারপরে হলো প্রদেয় হিসাব ও দায়, তাই এটা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে বসবে। মূলধন ও দায়, তাই আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে বসবে। উত্তোলন হলো দায় হ্রাস, অর্থাৎ দায় হ্রাস মানে হলো মূলধন থেকে বিয়োগ করে দেখানোর কথা, যেহেতু বিয়োগ করার সুযোগ নেই সেহেতু আমরা বিপরীত করে বসাই দিব। কার্যপত্রে শিক্ষার্থী বন্ধুরা কোনো কিছু যোগ বিয়োগ করার প্রয়োজন পড়লে যোগ করলে
একই ঘরে, আর বিয়োগ হলে বিপরীত ঘরে আমরা বসাবো। তারপরে সেবা আয়, যেহেতু এটা আয় সেহেতু এটা আয় বিবরণীর ক্রেডিটে বসাবো। তাহলে বেতন খরচ, এটা যেহেতু খরচ বলা আছে সেহেতু আয় বিবরণীর ডেবিটে। উপযোগ খরচ, এটা খরচ, যেহেতু খরচ বলা আছে সেহেতু এটাকে আমরা আয় বিবরণীর ডেবিটে বসাবো। তারপরে বীমা খরচ, এটাও ব্যয়, এটাকে আমরা আয় বিবরণীর ডেবিটে বসাবো। সাপ্লাইজ খরচ, এটাও ব্যয়, তাই আমরা আয় বিবরণীর ডেবিটে বসাবো। অবচয় ব্যয়, এটাকে আমরা আয় বিবরণীর ডেবিটে বসাবো। অবচয় সঞ্চিতি 5,000, এটা হলো বিপরীত সম্পদ, তার মানে সম্পদের বিপরীত ঘরে বসবে, অর্থাৎ দায় হিসাবে বসবে। সম্পদ বসে ডেবিটে, এটা বসবে ক্রেডিটে। তারপর হলো সুদ, এটা ব্যয়, শিক্ষার্থী বন্ধুরা আয় বিবরণীর ডেবিটে বসবে। বকেয়া সুদ দায়, যেহেতু এটা দায় সেহেতু এটা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে বসবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই 19টা হিসাব খাতের মধ্যে যেগুলো ব্যয় সেগুলো আয় বিবরণীর ডেবিটে লিখেছি, আয়গুলো আয় বিবরণীর ক্রেডিটে লিখেছি, সম্পদগুলো আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে লিখেছি, আর দায়গুলো আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে লিখেছি। এখন তোমরাই চিন্তা করো, ব্যয় সম্পদ আয় দায় না চিনলে কিন্তু এগুলো করা সম্ভব নয়। এবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাজ যোগ বিয়োগ করা। তো আয় বিবরণীতে দেখা যাচ্ছে ব্যয় খুবই বেশি হয়েছে, ব্যয় হয়েছে 40,000 টাকা, আর মাত্র আয় হয়েছে 25,000 টাকা। তার মানে ব্যয় বেশি হলো শিক্ষার্থী বন্ধুরা 15,000 টাকা। যেহেতু ব্যয় বেশি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা সেহেতু এটা হলো নিট ক্ষতি, আর এটা একটা ক্রমিক নম্বর দিব, এটা হলো 20 নম্বর ক্রমিক নং। তো নিট ক্ষতি শিক্ষার্থী বন্ধুরা এই মূলধন থেকে বিয়োগ হয়। তো এই মূলধন থেকে যেহেতু বিয়োগ করার সুযোগ নাই, বিয়োগ করা জিনিসগুলো বিপরীত করে বসাইতে হয়। এই যে আমরা ডেবিট দিকে বসাইয়া দিলাম। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী আমরা যোগ বিয়োগ করব। তো ডেবিট দিকে যোগ করলে 3,70,000, ক্রেডিট দিকে যোগ করলেও 3,70,000। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে, আর্থিক অবস্থার বিবরণীর অবশ্যই দুই দিক মিলতে হবে। যদি দুই দিক মিলে তুমি মনে করতে পারো যে তোমার কার্যপত্র হয়েছে। এখানে একটা কথা খেয়াল করো, 10 গড়া কার্যপত্রের শুধু আয় বিবরণীর দুই দিক মিলবে না, কিন্তু আর বাকি প্রত্যেকটার দুই দিক কিন্তু মিলে যাবে। সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণীরও দুই দিক মিলে যাবে। যদি দুই দিক মিলে তুমি ধরবে তোমার অঙ্ক হয়েছে, নাইলে হয় নাই। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। তাই অনুরূপ ক্লাস পেতে, শুনতে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।